নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস পুরকায়স্থ। প্রথমেই হেডলাইন্স। বুধবার দিল্লিতে বিজেপি বিধায়কদের বৈঠক, মণিপুরে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবছে কেন্দ্র। ফ্রান্স ও আমেরিকা সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 ফেব্রুয়ারি বৈঠক ট্রাম্পের সঙ্গে। প্রয়াগরাজ রুটে বিশাল যানজট, 300 কিলোমিটার দীর্ঘ জ্যামে ফেঁসে অসংখ্য পুণ্যার্থী, সঙ্গমে ডুব দিলেন রাষ্ট্রপতি মুর্মু। পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রীকে প্রশ্নের সুযোগ পেলেন নার্সিং স্কুলের পড়ুয়া ঋতুরাজ নাথ। এবারে বিস্তারিত খবর। 2 বছর ধরে ধ্বংসযজ্ঞ চলার পর বাধ্য হয়েই রবিবার ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বিস্ময়করভাবে ইস্তফার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এ ব্যাপারে একটি শব্দ খরচ করেননি বীরেন। তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলিও পুরোপুরি নীরব। এদিকে বীরেন সিংয়ের পরে কে মুখ্যমন্ত্রী হবেন এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। দিল্লির রাজনৈতিক মহলের খবর, আপাতত 2টি বিকল্প নিয়ে ভাবছে কেন্দ্র। প্রথমটি, বীরেনের বিকল্প বিজেপির কোনো নেতাকে বেছে নিয়ে তাকে দায়িত্ব দেওয়া। এই বিষয়টির সম্ভাবনা যাচাই করে দেখতে বুধবার নতুন দিল্লিতে মণিপুরের সব দলীয় বিধায়ককে তলব করেছে বিজেপি নেতৃত্ব। বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মণিপুরের প্রভারী সম্বিত পাত্র সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে খবর, যদি এই বৈঠকে কোনো সর্বসম্মত নেতা নিয়ে সহমত তৈরি না হয় তবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পথে হাঁটতে পারে কেন্দ্র। বিধানসভাকে সাসপেন্ড করে রাষ্ট্রপতি শাসন জারির কথা ভাবা হচ্ছে। এদিকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রাজ্যের তদারকি মুখ্যমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন বীরেন সিং। তবে দিল্লির বৈঠকের আগে মণিপুরের দলীয় বিধায়কদের সঙ্গে দফায় দফায় কথা বলে চলেছেন সম্বিত পাত্র। জেনে নিতে চাইছেন তাদের অবস্থানও। তবে গত সন্ধ্যায় ইস্তফা দেওয়ার পর বীরেন সিংয়ের নীরবতা মণিপুরের রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। আদৌ তিনি নতুন সরকার গঠনে অনুঘটকের কাজ করেন না রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সায় দেন, এটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন রাজ্যের মানুষ। ফ্রান্স ও আমেরিকা সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, আজ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সেখান থেকে যাবেন আমেরিকায়। সব ঠিকঠাক থাকলে আগামী 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে সবথেকে বড় বিষয় হয়ে উঠতে পারে অভিবাসী প্রসঙ্গ। এছাড়াও খবর, নয়া মার্কিন শুল্ক নীতি এবং বাংলাদেশ প্রসঙ্গে কথা হতে পারে 2 রাষ্ট্রনেতার মধ্যে। প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। প্রয়াগরাজগামী রুটে বিশাল যানজট, আটকে থাকা যানবাহনের সারি 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই জ্যামে আটকে পড়েছেন অসংখ্য মানুষ। বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের কয়েকদিন পর অনুমান করা হচ্ছিল যে ভিড় কমে যেতে পারে, তবে এখন পরিস্থিতি ঠিক বিপরীত। যানজট নিয়ন্ত্রণে অসুবিধা হওয়ায় মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলার পুলিশ প্রয়াগরাজের একটি রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। রেওয়া জোনের পুলিশ মহাপরিদর্শক সাকেত প্রকাশ পাণ্ডে বলেছেন, প্রবল ভিড়ের জন্যই এই যানজট তৈরি হয়েছে, তবে পরিস্থিতি কয়েকদিনের মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে এই রুটে যানবাহন গত 48 ঘন্টা ধরে আটকে রয়েছে। মাত্র 50 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগছে। যানজটে আটকে থাকা এক ব্যক্তি বলেছেন, বারাণসী, লখনৌ এবং কানপুর থেকে প্রয়াগরাজগামী রুটে 25 কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। এমনকি প্রয়াগরাজের ভেতরেও প্রায় 7 কিলোমিটার যানজট দেখা গেছে। ইতিমধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। রেলওয়ে কর্মকর্তা কুলদীপ তিওয়ারি জানিয়েছেন, প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের বাইরে প্রচণ্ড ভিড়ের জন্য যাত্রীরা স্টেশন থেকে বের হতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, তাই ভিড়ের জন্যই এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, আজ 46 লক্ষেরও বেশি ভক্ত পবিত্র সঙ্গমে স্নান করেছেন। গত মাসে মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 44 কোটি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার মহাকুম্ভে পুণ্য স্নান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহাকুম্ভে ডুব দিতে রবিবারই উত্তরপ্রদেশে পৌঁছে যান রাষ্ট্রপতি।
এরপর আঁটো সাঁটো নিরাপত্তায় আজ সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হন রাষ্ট্রপতি। এখানে তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। নদীতে ভেসেলে চড়ে রাষ্ট্রপতি যান ত্রিবেণী সঙ্গমের নির্ধারিত ঘাটে। স্নান সেরে হনুমান মন্দিরে পুজো দেন দ্রৌপদী মুর্মু। এদিন প্রায় ৮ ঘন্টা প্রয়াগরাজে কাটান তিনি। প্রসঙ্গত, রাষ্ট্রপতির পাশাপাশি এদিন মহাকুম্ভে স্নান করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও। অসমের একমাত্র প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি পরীক্ষা পে চর্চায় অংশ নেওয়ার সুযোগ পেলেন শিলচরের ঋতুরাজ নাথ। শিলচর নরসিং স্কুলের ছাত্র ঋতুরাজের বাড়ি তাপাংয়ে। সোমবারই অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাছাই করা ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাদের প্রশ্নের জবাব দিয়েছেন, কিভাবে পরীক্ষার চাপ সামাল দেন সে ব্যাপারে পরামর্শও দিয়েছেন তিনি। নরসিং স্কুলের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর পড়ুয়া ঋতুরাজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান। প্রধানমন্ত্রীর কাছে তিনি পরীক্ষার সময় প্রশ্নের সংখ্যা বেশি থাকায় পরীক্ষার্থীদের উত্তর লিখতে সময় কুলিয়ে আনার সমস্যার সমাধান জানতে চেয়েছিলেন। জবাবে প্রধানমন্ত্রী মোদী অন্যান্য পরামর্শের সঙ্গে জানা প্রশ্নের উত্তর শুরুতে লেখার পরামর্শ দেন ঋতুরাজকে। এদিনের অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা 120 জনের মধ্যে বাছাই প্রক্রিয়া সেরে মোট 36 জন প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। অসম থেকে সেই তালিকায় একমাত্র ছিলেন ঋতুরাজই। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়ে বেজায় খুশি ঋতুরাজ। এমন অনুষ্ঠান তার মতো বহু পড়ুয়াকে অনুপ্রাণিত করবে বলেও তিনি জানিয়ে রাখেন। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে ঋতুরাজ ছাড়াও নরসিং স্কুলের আরেক পড়ুয়া স্বর্ণাভ চৌধুরীও অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন। তবে তিনি মুম্বাই থেকে ভার্চুয়ালি এতে অংশ নিয়েছেন। রাজ্য থেকে স্কুলের 2 পড়ুয়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পাওয়ায় খুশি স্কুলের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা। পরীক্ষা পে চর্চা 2025-এ আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি সেই উদ্দেশ্যে আমি দিল্লিতেও গেছিলাম এবং আমি পিএমের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং কথাবার্তাও বলেছি। আর সেখানে গিয়ে আমার অনেক আনন্দ হয়েছে এবং একটা গর্বের আমার একটা অনুভূতি এটা। আর সেখানে আমার অনেক কিছু শিখলাম আমি এবং পিএমের সঙ্গে দেখা করে পিএমের সাথে কথা এবং পিএমের যা যা উপদেশ দিয়েছেন সেগুলোর মানে শুনে আমার অনেক লাইফের অনেক আমার বহুত ক্লিয়ারিটি এসেছে লাইফে এবং আমি লাইফকে আমি আরও ভালো থেকে ইমপ্রুভ এবং বেটার করতে অনেক আমি টিপস এবং সাজেশনস পেয়েছি পিএমের কাছ থেকে। উনি বলেছেন যে সবসময় এক্সামকে শুধু একটা লাইফের একটা পার্ট হিসাবে দেওয়ার জন্য, পুরো লাইফ না, যে এক্সাম ভালো হয়েছে ঠিক আছে, না ভালো হয়েছে তবুও ঠিক আছে, সবসময় শেখার চেষ্টা করবে, শেখার আগ্রহটা সবসময় বজায় রাখবে, উনিটাও বলেছেন। ছেলের হাতেই হামলার শিকার বাবা ও তার মেয়ে। থানায় মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার চাইলেন দুজনে। সোমবার এ ঘটনায় আহত হয়েছেন বাবা লক্ষণ দে ও মেয়ে লিপিকা দে। লিপিকা সংবাদ মাধ্যমকে অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন তার বড় ভাই লাকু দে। এতে মদত রয়েছে তার স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের। তাদের এই প্রয়াস এদিন চরম সীমা পেরিয়ে যায়। তারা বাবা ও আমার উপর চড়াও হয়। এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তখন। পরে ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন সহ তারাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। লিপিকা জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি 4 জনকে অভিযুক্ত করে তারাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা 2 বোন 1 ভাই। আমার দাদার নাম হলো লাকু দে, আমার বৌদির নাম হলো পিঙ্কি কংসবণিক আর তার শ্বশুর, আর প্লাস তার আরেকটা বোন আছে গঙ্গা কংসবণিক। তারা সব মিলিয়ে আমরা পরিবারে প্রচুর হ্যারাসমেন্ট করে সম্পত্তির লোভের লিগা। আমারে আর আমার বাবারে খুব মারছে, আছে ব্লাডিং পুরো আমারে ছুরি দিয়া। শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে সোমবার এক অপরিচিত বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে তারাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নামলে স্থানীয়রা জানান, 2 দিন আগে মহিলাকে অসুস্থ অবস্থায় ট্রেন থেকে নামিয়ে রেলওয়ে স্টেশন চত্বরে থাকা একটি গাছের নিচে রাখা হয়েছিল।
সোমবার সেই অপরিচিত মহিলার মৃত্যু হয়। খবর লেখা পর্যন্ত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। এবারে খেলার খবর। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এ ডিভিশন ক্রিকেটে প্রথম জয় পেল উত্তরপাড়া। আজ তারা ক্লাব ওয়েসিসকে হারালো 7 উইকেটে। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ক্লাব ওয়েসিস সব উইকেট হারিয়ে 149 রান করে। পরিজিত মহাপাত্র 50 রানের একটি মূল্যবান ইনিংস খেলেন। এটাই দলের পক্ষে সবচেয়ে বেশি রান। সৌম্যজ্যোতি চক্রবর্তী ও অভিজিৎ দাস চৌধুরী 3টি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে উত্তরপাড়া 28.3 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে 3 উইকেট হারিয়ে 72 রান করে অপরাজিত থাকেন অনুপম রায়। 6টি করে ছক্কা ও 4 ছিল তার ইনিংসে। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। শুভরাত্রি।